নমস্কার, আমি সুচন্দ্রা মুখার্জি। প্রতিদিনের মতন বিকাশ টক শোতে আপনাদের সঙ্গে কথা বলতে এসেছি। আমরা প্রতিদিন চেষ্টা করছি নিত্য নতুন মানুষের সাথে পরিচয় ঘটাতে এবং পজিটিভ ভাইবস আপনাদের মধ্যে ছড়িয়ে দিতে। বিকাশ টক শো এর এই অনুষ্ঠানে পজিটিভ বার্তার যে নতুন প্ল্যাটফর্ম আমরা তৈরি করতে পেরেছি, বহু গুণীজনকে আমরা আপনাদের সান্নিধ্যে আনছি এবং শান্তিনিকেতন পৌষ মেলায় আপনাদের সঙ্গে আমাদের খুব শীঘ্রই দেখা হচ্ছে। তার আগে 22শে ডিসেম্বর আমাদের ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের রার বাংলার জোনাল কনফারেন্স শান্তিনিকেতন মেডিকেল কলেজে সকাল থেকে শুরু হচ্ছে। উক্ত অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে আমরা সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজকের বিকাশ টকসে আমার সাথে রয়েছেন কবিতা মল্লিক দাস। উনি সঙ্গীত শিল্পী এবং একাধারে উনি শান্তিনিকেতন বিএড কলেজের সাথে যুক্ত। যেরকম ছাত্রছাত্রীদেরকে উনি গান শেখাচ্ছেন, সঙ্গীত নিয়ে পড়াতে উদ্বুদ্ধ করছেন, একই রকম ভাবে যেহেতু আজ আমরা ওনাকে পেয়েছি, শুনবো কিন্তু ওনার সঙ্গে গান, গল্প এবং আড্ডায় আমাদের এই অনুষ্ঠান। তাই আর দেরি না করে পুরো পজিটিভ বার্তার এই টিমের পক্ষ থেকে ওনাকে আমাদের এই স্টুডিওতে জানাচ্ছি স্বাগত। নমস্কার ম্যাডাম। নমস্কার। ম্যাডামের মুখ থেকেই আমি শুনবো ম্যাডামের পরিচয়, ভালোভাবে জানবো। একদম বলবো নিজের পরিচয়। তার আগে আমাকেই বিকাশ টক শোতে আমন্ত্রণ করবার জন্য সকল কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ এবং ধন্যবাদ জানাবো আমাদের যে এই প্রতিষ্ঠানের যিনি কর্ণধার মলয়পীঠ মহাশয়কে। আমি কবিতা মল্লিক দাস। আমি ৭ শ্রীচন্দ্রপুর গ্রামের বাসিন্দা। আমি পড়াশোনা করেছি বিশ্বভারতী থেকে, মিউজিক নিয়ে পড়াশোনা করেছি, বি মিউজ এবং এম মিউজ কমপ্লিট করেছি এবং পিএইচডি সাবমিট করেছি, এখনো ফাইনাল ভাইভা হয়নি। ম্যামের যে সাধনা, সঙ্গীত সাধনা, সাধনা ছাড়া মনে হয় না সঙ্গীত হয়। ম্যাম, এই যে সঙ্গীত শিক্ষায় আপনার পেশাগত যে অভিজ্ঞতা, সেটা ম্যাম আমাদের সাথে একটু শেয়ার করুন। আমি 2016-তে গীতাঞ্জলি ডিএড কলেজে জয়েন করেছিলাম। ওখানে 2023 পর্যন্ত ছিলাম এবং গত অক্টোবর মাসে শান্তিনিকেতন বিএড কলেজে যুক্ত হয়েছি। আচ্ছা, এই যে গান শেখাচ্ছেন, বহু ছাত্রছাত্রী আপনার আছে, সেই ক্ষেত্রে মানে কোন প্রতিষ্ঠানে যখন কোনো সাংস্কৃতিক প্রোগ্রাম হয়, সেই ক্ষেত্রে আপনি কিভাবে পুরো প্রোগ্রামটা অর্গানাইজ করেন, সেট করেন এবং গান যেটাগুলো সিলেক্ট করেন সেটা কিভাবে করেন? সেটা তো গান যে সিলেক্ট করা সেগুলো প্রোগ্রামের ভিত্তিতে হয়। যেমন 26শে জানুয়ারি একরকম হবে, 15ই আগস্ট সেই স্বাধীনতা দিবসের যে গানগুলো সেরকম, বা বর্ষবরণে যদি কোনো অনুষ্ঠান থাকে সেই গানগুলো হয়তো প্রোগ্রাম অনুযায়ী হয়তো আমরা গান সিলেক্ট করি। এবং ছাত্রীদের যে তৈরি করার ব্যাপারটা, সেটা তো আমাদের ক্লাসের মধ্য দিয়ে ক্লাস নিয়ে নিয়ে তাদের তৈরি করতে হয়, সেটা একটা। তবে আমার মনে হয় একজন গানের শিক্ষিকা হিসেবে সবচেয়ে বড় যে ব্যাপারটি, যে যেহেতু আমরা গানের যখন ক্লাস নিই তখন দেখতে পাই যে ছাত্রছাত্রীদের মধ্যে বেশিরভাগ জনই বলে যে আমরা তো ম্যাম গান শিখি না, তাই আমরা গান করতে পারবো না। তো তাদেরকে বোঝানো যে তোমরা সমস্ত সাংস্কৃতিক যে অনুষ্ঠানগুলো, গান না করো, একটা আবৃত্তি করো এবং অংশ নাও, নাচ করো, যার যেটা ভালো লাগে সেটাতে অংশ নাও, এটা একটা বিষয়। এবং যে একটা দ্বিধা থাকে, হয়তো কেউ জানে তবুও হয়তো নিজেকে একটু গুটিয়ে রাখে যে ম্যাম সামনে আসতে যায় না। তো সকলের মধ্যে যে দ্বিধাগুলো, সেগুলোকে কাটিয়ে তাদের মধ্যে একটা গতি আনা, সেটাই বোধহয় একজন প্রত্যেকটা বিষয়ে বোধহয় সেটাই বোধহয় একটা বড় কাজ। সেই কাজটাতে যদি একটু হলেও যদি তাদের মধ্যে গতি আনতে পারি, তো সেটাই আমার মনে হয় যে আমি শিক্ষিকা হিসেবে হয়তো কিছুটা করতে পারছি। খুব ভালো লাগছে ম্যাডাম শুনে যে প্রোগ্রাম যখন আমরা কোনো প্রতিষ্ঠানের তরফ থেকে করে থাকি, সেই প্রোগ্রামে প্রত্যেকটি ছাত্রছাত্রীর অংশ নেওয়া, যেটা আপনি বলছেন, সেটা আবৃত্তি হতে পারে, গান হতে পারে, ড্রয়িং হতে পারে, আলপনা হতে পারে। তো এই অংশ নেওয়ার জন্য শিক্ষক শিক্ষিকা হিসেবে তাদেরকে অনুপ্রাণিত করা, এটাই কিন্তু সব থেকে বড় একটা কাজ। ম্যাডাম, আমার পরবর্তী যে প্রশ্নে যাবো, যেহেতু আপনি একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী, এই রবীন্দ্রনাথের গানের যে বৈশিষ্ট্য, সেটা নিয়ে যদি আমরা কিছু শুনি আপনার থেকে।
রবীন্দ্রনাথের গানের যে বৈশিষ্ট্য সেটার মধ্যে আমরা যে দেখতে পাই যে রবীন্দ্রসঙ্গীতের যে বৈচিত্র্য এবং কথার দিক থেকে বা বাণীর যে গুরুত্ব সেটা বিশেষ একটা দাবি রাখে, যে যেখানে কথা এবং সুর উভয়ই কিন্তু প্রাধান্য পাচ্ছে। শুধু আমরা যদি একটু পেছন দিকের রবীন্দ্রনাথ ঠাকুরের আগের দিকের যে রচয়িতারা আছে, অবশ্যই তাদের রচনাও শ্রেষ্ঠত্বের আসন দাবি করে, কিন্তু সেখানে হয়তো ওই শাস্ত্রীয় সঙ্গীতের ক্ষেত্রেও যদি বলি তাহলে সেখানে হয়তো আমরা দেখব যে সুরের প্রাধান্যটা বেশি, কথার চাইতেও সুরের প্রাধান্যটা বেশি দেওয়া হচ্ছে। কিন্তু রবীন্দ্রসঙ্গীতে যদি আমরা বাণী আলাদা করে পাঠ করি তাহলেও কিন্তু তার কাব্যরস সমভাবে আমাদের আনন্দ দেয়। এটা একটা বিশেষ দিক আমার মনে হয়। এবং তালের ক্ষেত্রেও কিন্তু তিনি কোনো বাধা ধরা মানে নিয়ম মেনে যে একটা একদম কট্টর যে ব্যাপারটা সেটা কিন্তু রবীন্দ্রসঙ্গীতে নেই। আমরা কখনো মুক্ত ছন্দের গান শুনি রবীন্দ্রসঙ্গীতে, আবার দেখি যে রবীন্দ্রনাথ নিজে তাল সৃষ্টি করেছেন নিজের প্রয়োজনে, তো সেই ব্যাপারটিও দেখি। আবার যদি বলি যে অন্য সঙ্গীতে, শাস্ত্রীয় সঙ্গীতে যে তানের ব্যবহার সেটা কিন্তু রবীন্দ্রসঙ্গীতে নেই, সেখানে সূক্ষ্ম সূক্ষ্ম কাজগুলো রয়েছে। এই যে যে সূক্ষ্ম সূক্ষ্ম কাজগুলো, এটা যদি আমরা না করি তাহলে হয়তো খুব বলবো যে সহজ রবীন্দ্রসঙ্গীত, কিন্তু তা কিন্তু নয়। যে দানাগুলো, যে মিহি কাজগুলো, সেগুলো কিন্তু একটা আলাদা বৈশিষ্ট্য রাখে, এটা একটা দিক। এবং আরো বলবো যে যদি আমরা কেউ গান না মানে শিখি, তবুও যদি কেউ একটা রবীন্দ্রসঙ্গীত এবং অন্য একটা গান শোনে তাহলে কিন্তু তারা দুটোকে বলতে পারবে যে এই গানটা আলাদা জন করেছে বা আলাদা ধরনের, এবং এই গানটা আলাদা ধরনের। এই যে একটা স্বাতন্ত্র রবীন্দ্রসঙ্গীতের মধ্যে যে একটা স্বাতন্ত্র ভাব রয়েছে সেটা রয়েছে। আরো অনেক হয়তো বৈশিষ্ট্য আছে, সেটা হয়তো আমি খুব গুছিয়ে বলতে পারছি না, কিন্তু এই বৈশিষ্ট্যগুলো প্রধান মনে হয় আমার। আবেগ দিয়ে গানটা গাইতে পারলে তবে বোধহয় মিউজিকের যে থেরাপিউটিক যে গুণ সেটা বোধহয় সকলের মধ্যেই সঞ্চালিত হবে। একদম, যেমন মন ভালো করলে গান শুনতে হবে, মন খারাপ থাকলেও আমরা গান শুনি। এবং রবীন্দ্রসঙ্গীতের প্রত্যেকটি জীবনের প্রতিটা মুহূর্তেই মনে হয় রবীন্দ্রনাথ আমাদের সাথে রয়েছে। আমার মনে হয় আপনি আমার সাথে একমত হবেন। একদমই তাই। এবং যত রবীন্দ্রসঙ্গীত শুনছি, যত রবীন্দ্র কাব্য পাঠ করি, যতটুকু সাধারণ জ্ঞানে যতটুকু আহরণ করতে পেরেছি এক বিশাল সমুদ্র থেকে, মনে হয় যেন তার মানে আরো আরো ভাবে যেন সেটার মধ্যে আরো ডুবছি। ম্যাম, রবীন্দ্রনাথের গানে যে পাশ্চাত্য প্রভাব আমরা দেখতে পাই, এইটার বিষয়টা আপনি কিভাবে দেখেন? ঠাকুর পরিবারে আমরা যদি দেখি তাহলে কিন্তু পাশ্চাত্য সংস্কৃতি চর্চা হয়ে এসেছে। মানে যেমন দেশীয় সংস্কৃতি, শিক্ষা সংস্কৃতি যেমন চর্চা হয়েছে, তেমন কিন্তু আমরা দেখি যে পাশ্চাত্য সংস্কৃতিরও চর্চা হয়েছে ঠাকুর বাড়িতে। এবং রবীন্দ্রনাথের অল্প বয়সে বা প্রথম জীবনে আমরা জানি যে বেশ কিছুটা সময় তিনি বিলেতে ছিলেন, এবং তিনি সেই বিলেতি সঙ্গীতের কিছুটা হলেও তখন চর্চা করেছেন এবং অনেক শুনেছেন। তো সেই যে প্রভাবটা আমরা দেখতে পাই প্রথম জীবনে, যখন নাকি রবীন্দ্রনাথ ঠাকুর গীতিনাট্য রচনা করছেন, বাল্মীকি প্রতিভা, কালমৃগয়া, এইগুলোর মধ্যে আমরা সেই পাশ্চাত্য প্রভাবটা বেশি দেখতে পাই। যে সুরের ওঠানামা, এই গানগুলো যেমন ওই কালি কালি বল রে, কালমৃগয়া, বা সকলে ফুরালো স্বপ্ন প্রায়, অনেকগুলি গান আছে। কালমৃগয়া এবং বাল্মীকি প্রতিভায় হয়তো বেশি পাশ্চাত্য প্রভাবটা দেখা যায়। এবং শুধু পাশ্চাত্য প্রভাবের কথা বলবো না, রবীন্দ্রনাথ কিন্তু যেখানে যেই সুরটি ভালো লেগেছে তিনি সেই সুরটি তিনি তার সৃষ্টিতে রেখেছেন, সৃষ্টির কাজে নিয়েছেন। সেটা আমরা জানি যে তিনি দক্ষিণী যে সুর, সেই সুরও তিনি তার গানে আমরা পাই। তো পাশ্চাত্য মানে সাহিত্য এবং সঙ্গীত যে প্রভাবটা, সেটা রবীন্দ্র সৃষ্টিতে দেখি আমরা আছে। ম্যাম, রবীন্দ্রসঙ্গীতের বিষয়বস্তু নিয়ে কিছু যদি বলেন। রবীন্দ্রসঙ্গীতের বিষয়বস্তু আমরা তো জানি যে তিনি পূজা পর্যায়ের গান রচনা করেছেন, প্রকৃতি পর্যায়ের গান রচনা করেছেন, প্রেম এবং আনুষ্ঠানিক
বিচিত্র বিভিন্ন পর্যায়ের 6টি পর্যায়ের তিনি গান রচনা করেছেন এবং এই পূজা পর্যায়েরও দেখি আমরা বিভিন্ন উপ পর্যায়ে রয়েছে। এই যে পর্যায় বিষয়গুলোর মধ্যে এবং সেখানে প্রকৃতির কথাই যদি বলি যে তিনি প্রকৃতি পর্যায়ের গান রচনা করছেন এবং প্রত্যেকটি ঋতুর তিনি গান রচনা করছেন সেই ঋতুকে বিষয়ে চলে আসতে এবং সেই ঋতুর গানগুলো দিয়েই আমরা হয়তো দিন যাপন করছি। হয়তো এখন শীত ঋতু, হয়তো শীতের যখন আমরা গান শিখেছি বিশেষ করে দেখেছি যে প্রত্যেকটা ঋতু আসছে, ঋতুর সঙ্গে সেই ঋতু অনুযায়ী গান শিখছি, অনুষ্ঠানের জন্য গান শিখছি এবং এখনো যখন আমরা শেখাই সেটাই হয়তো ঋতুভিত্তিক গানগুলো শেখাই, যে অনুষ্ঠান আসলো সেই ভিত্তিতে, অনুষ্ঠানের ভিত্তিতে সেই বিষয় ভিত্তিক যে গানগুলো রয়েছে সেগুলো সেই হিসেবে। এবং আমরা আরো একটা বিষয় যদি বলি যে মানবতা বোধ তার গানের বিষয়বস্তু, প্রেম, প্রকৃতি এবং বৈচিত্র্য, আনুষ্ঠানিক এই বিষয়গুলো তো রয়েছেই, সেই সঙ্গে প্রত্যেকটির মধ্যে যে মানবতা বোধের যে কথা সেই বিষয়ও কিন্তু গানের মধ্যে আমরা পাই। ম্যামের থেকে আমরা শুনলাম রবীন্দ্রনাথ ঠাকুরের গানের বৈশিষ্ট্য। ম্যামকে যখন পেয়েছি অবশ্যই আমি একটি গান শুনবো এবং আমাদের যারা এই মুহূর্তে শ্রোতা রয়েছে তারা প্রত্যেকেই কিন্তু আগ্রহী ম্যামের গলায় একটি গান শোনার জন্য। শুধু একটাতে কিন্তু হবে না ম্যাডাম। আমি চেষ্টা করছি। আমি প্রথমে একটি পূজা পর্যায়ের গান করছি। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই
একটি গান আমরা শুনলাম। এই যে গানটি ভক্তিমূলক একটি সুরের সঙ্গে ঈশ্বরের আনন্দ নিজের জীবনে অনুভব করার এই যে অভিব্যক্তি, এটা বোধহয় রবীন্দ্রসঙ্গীতেই সম্ভব। একদম। ম্যাডাম, আমরা আমাদের কথায় গানে গল্পে এগিয়ে চলেছে আমাদের অনুষ্ঠান। এই যে ছাত্রছাত্রীদের মধ্যে রবীন্দ্রসঙ্গীত পরিবেশ করার সময় মানে কি কি জিনিস তাদের মাথায় রাখা দরকার? যারা রবীন্দ্রসঙ্গীত শিখছে তাদেরকে কি কি জিনিস আপনি মাথায় রাখতে বলেন? একদম। যারা গান শিখছে এবং যারা গান গাইছে, আমাদের মনে হয় যে আমরা যদি গানগুলো কথাগুলো ভালো করে পড়ে নিই, কথার একটা আলাদা গুরুত্ব রাখে। তো কথাগুলোকে যাতে স্পষ্ট উচ্চারণ হয়, স্বরক্ষেপণ যেটা সেটাও ঠিক করে, বা সুরের দিকটাও আমাদের ঠিক করে দেখতে হবে, এবং তাল তো রয়েছে। সেই সঙ্গে আমরা যদি ভাবার্থ বুঝে গানটা গাইতে পারি, সেই দিকটা আমাদের বিশেষভাবে লক্ষ্য রাখা উচিত। এটাই আপনি সাজেশন দিচ্ছেন ছাত্রছাত্রীদের? একদমই তাই। রবীন্দ্রনাথের যে গানগুলি, যেগুলি আমাদের গীতবিতানে আমরা পাই, সেগুলো যদি আলাদাভাবে পড়া হয়, সেগুলো প্রত্যেকটাই কবিতা। এই প্রত্যেকটা শব্দের যে আলাদা করে যে মানে, সেইগুলো যদি যতক্ষণ না আত্মস্থ হচ্ছে, ততক্ষণ মনে হয় গায়িকার বা গায়কের গায়িকী প্রকাশ পায় না। প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা একটা সুর, তাল, ছন্দ তো আলাদা ব্যাপার, এটা থেকেই যায়। ম্যাডাম, আর একটা আমি গান শুনতে চাইবো। আমার মনে হয় আমাদের শ্রোতারাও আরেকটা আপনার থেকে গান শুনতে চাইছে। যদি আপনি আরেকটা গান শোনান আমাদের। পজিটিভ বার্তা যেহেতু অনুষ্ঠান, যার মধ্যে দিয়ে পজিটিভ ভাইবস আসবে, এই ধরনের যদি রবীন্দ্রসঙ্গীত আমাদের শ্রোতাদের শোনান, আমার মনে হয় খুব ভালো হয়। একদম ঠিক। আমরা ওই যে বললাম, বাণীগুলোকে আলাদা করে একদম অর্থ বুঝতে পারি। যেমন বিপদে মোরে রক্ষা করো, এ না হয় মোর প্রার্থনা। এই এই গানটি যদি আমরা করি, তাহলেও বোধহয় একটা পজিটিভ একটা এনার্জি মনে হয় যেন ভেতরে আসে এই গানটার মধ্য দিয়ে, এই প্রার্থনা সঙ্গীতটির মধ্য দিয়ে। এই গানটি আমি করে শোনাতে চাইবো। আজকের পুরো অনুষ্ঠানটা স্পিরিচুয়ালিটির উপরেই হচ্ছে মনে হচ্ছে, ঈশ্বরের কাছে প্রার্থনাই শুরু থেকে শেষ পর্যন্ত হচ্ছে। ঠিক আছে ম্যাডাম। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। বিপদে আমি না যেন করি ভয়। বিপদে মোরে রক্ষা করো, সহায় মোর না যদি জুটে, নিজের বল না যেন টুটে। সহায় মোর না যদি জুটে, নিজের বল না যেন টুটে। সংসারেতে ঘটিলে ক্ষতি, লোভিলে শুধু বঞ্চনা। নিজের মনে না যেন মানে ক্ষয়। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। বিপদে আমি না যেন করি ভয়। আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা। তরিতে পারি সকটি যেন রয়। আমারও ভাই লাঘব করি, নাই বা দিলে সান্ত্বনা। বহিতে পারি এমনি যেন হয়।
নম্র শিরে সুখের দিনে তোমারে মুখ লইব চিনে, নম্র শিরে সুখের দিনে তোমারে মুখ লইব চিনে, দুঃখের রাতে নিখিল ধরা যেদিন করে বঞ্চনা, তোমারে যেন না করি সংশয়, বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। অসাধারণ না, অসাধারণ। এই যে গানটি আমরা শুনলাম, ধৈর্য, সাহস এবং আত্মবিশ্বাসকে একত্রিত করার কবির গানের মধ্যে দিয়েই আমরা জানতে পারলাম। এবং বারবার উনি বলেছেন যে নিজের আত্মপ্রত্যয়, আত্মবিশ্বাসকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে এবং পজিটিভ বার্তা। এই যে গান দিয়ে আমরা শেষ করলাম আজকের এই অনুষ্ঠান। আমরা প্রত্যেক আমাদের যে শ্রোতা বন্ধুরা রয়েছেন তাদের কাছে এই বার্তায় দিতে চাই যে বিপদের সময় ধৈর্য, সাহস এবং আত্মবিশ্বাসকে যদি নিজের শক্তি বল করতে পারি তাহলে বোধহয় কোনো বাধায় বাধা হয়ে দাঁড়াবে না। কবি বলে গেছেন, রবীন্দ্রনাথের জায়গায় থেকে, রবীন্দ্রসঙ্গীত শিল্পীর মুখ থেকে আজকে আমরা শুনলাম রবীন্দ্রনাথকে নিয়ে বিভিন্ন কথায়, গল্পে, গানে আমাদের এই অনুষ্ঠান আজকে এখানে শেষ করছি। আমাদের সঙ্গে খুব শীঘ্রই আপনাদের দেখা হচ্ছে 22শে ডিসেম্বর এবং থাকছি আমরা পৌষ মেলায়। নমস্কার ম্যাডাম, ভালো থাকবেন।